আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের আলোচ্য বিষয় বেসিক ট্রান্সলেশন। আমরা যখন কোনো কিছু লিখতে যাই তখন সাধারণত আমরা আমাদের মাথার মধ্যে আইডিয়াগুলো নিয়ে আসি আমাদের মাতৃভাষায়, আর মাতৃভাষা থেকে আমাদেরকে ইংরেজি ভাষাতে ট্রান্সলেট করতে হয়। সো আমরা আজকে আসলে সিম্পল 3টা স্টেপ শিখব, যে স্টেপগুলো দিয়ে আমরা বেশিরভাগ বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ করতে পারবো। আসলে অনুবাদ করা খুব জটিল বিষয় না। আজকের ক্লাস শেষে আশা করছি আমরা সেটা বুঝতে পারবো। তো প্রথমেই আমাদেরকে কি করতে হবে আমরা একটু বুঝি। একটা বাক্য যত বড় কিংবা যত ছোটই হোক না কেন, আমাদের প্রথম কাজ হলো যে সেই বাক্যের ভার্বটাকে খুঁজে বের করা। ভার্ব কোথায় আছে? একটা বাক্য যত বড়ই হোক না কেন, এবং ভার্ব বলতে আমি বোঝাচ্ছি ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বটা খুঁজে বের করতে হবে। এখন বাংলা থেকে আসলে ফাইনিট ভার্ব কিভাবে বুঝবো আমরা, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখেন, সাধারণত আমরা জানি যে ফাইনিট ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্ব দেখে টেন্স চেনা যায়। অর্থাৎ ইংরেজি ভাষায় যতগুলো টেন্স আছে, অর্থাৎ টোটাল 12টা টেন্সের কোনো একটার সাথে যদি মিলে যায় তাহলে সেটার নামই হচ্ছে ফাইনিট ভার্ব। বাংলাতেও আসলে আমরা যদি কোনো একটা ভার্ব দেখে বা ক্রিয়া দেখে বুঝতে পারি যে এটার দ্বারা অতীত বোঝাচ্ছে, অথবা এটার দ্বারা বর্তমান বোঝাচ্ছে, বা এটার দ্বারা ভবিষ্যৎ বোঝাচ্ছে, এমন কোনো একটা পূর্ণাঙ্গ কাজের ধারণা বা কনসেপ্ট যদি কোনো ভার্ব দেয় বা ক্রিয়া দেয়, তাহলে সেটাই হচ্ছে ফাইনিট ভার্ব। তো আমাদেরকে বাক্যের ফাইনিট ভার্বটাকে খুঁজে বের করতে হবে। কিন্তু আমি ধরেন দুই একটা এক্সাম্পল দিই। আমি বললাম যে সে আসতে চেয়েছিল। সে আসতে চেয়েছিল। একটু দেখেন তো, এইখানে চেয়েছিল, এটার দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে যে এই ভার্বটা অতীতের। হ্যাঁ, ভার্বটা হচ্ছে পাস্টে আছে। তার মানে যেহেতু এইটার দ্বারা বোঝা যাচ্ছে টেন্স বা কাল বোঝা যাচ্ছে, সুতরাং এটা একটা ফাইনিট ভার্ব। কিন্তু আসতে, এটা দ্বারা কিন্তু কোনো কাল বোঝা যাচ্ছে না। বর্তমান, অতীত, ভবিষ্যৎ, কিংবা চলমান, কিংবা পুরোপুরি হয়ে গেছে, এমন কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে এই ভার্বটা কিন্তু ফাইনিট না, এটা নন ফাইনিট। ফলে আমরা নন ফাইনিট ভার্ব খুঁজবো না। আমাদের প্রথম কাজ হচ্ছে যত বড় বা যত ছোট বাক্যই হোক না কেন, সেই বাক্যের ভার্বটাকে আগে খুঁজে বের করব, এবং ওই ভার্ব দেখে আমরা বাক্যের টেন্সটাকে নির্ণয় করব, যেটা কোন টেন্স। এটা কি প্রথমে দেখব যে এটা প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার টেন্স। তারপরে আমরা আবার প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের যে ভাগগুলো আছে, অর্থাৎ এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট নাকি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা বোঝার চেষ্টা করব। তো নিশ্চয়ই আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট ভার্ব কিভাবে আমরা চিনি। সাধারণত বাংলা বাক্যে ভার্বের শেষে এরকম থাকে, এ থাকে, মানে একার থাকে, ও থাকে, রস্বই থাকে, অন্তস্থ অ থাকে, এরকম থাকে। যেমন ধরেন আমি বললাম যে সে পড়ে, তাহলে শেষে কি আছে? এ আছে। আমি বললাম যে আমি যাই, তাহলে শেষে কি আছে? রস্বই আছে। আবার ধরেন আমি বললাম যে তুমি খাও, তাহলে শেষে কি আছে? ও আছে। এই ধরনের এ, ও, রস্বই, অন্তস্থ অ এগুলো থাকলে আমরা কি বুঝি? প্রেজেন্ট ইনডেফিনিট। আবার যদি কোনো কাজ চলমান বোঝায়, চলতেছে এমনটা বোঝায়, তাহলে আমরা কি বুঝি? কন্টিনিউয়াস। যেমন আমরা বললাম যে খাইতেছি বা খাচ্ছি, যাইতেছি বা যাচ্ছি, করছি বা করতেছি। আবার পারফেক্ট সাধারণত এরকম হয়, ধরেন খেয়েছি বা পড়েছি বা দেখেছি, এই ধরনের অর্থে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝি। আবার সময়ের উল্লেখ থেকে যদি চলমান কিছু বোঝায়, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলি। যেমন ধরেন আমি বললাম 5 মিনিট ধরে পড়ছি, তাহলে সময় উল্লেখ আছে এবং চলমান বোঝাচ্ছে। হ্যাঁ, 5 মিনিট ধরে পড়ছি। অথবা ধরেন আমি বললাম সকাল থেকে হাঁটছি, তাহলে এই যে সময়ের উল্লেখ আছে এবং চলমান বোঝাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন টেন্স বলতেছি? আমরা বলতেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি অতীতকালের কোনো কাজ বোঝায়, যেমন ধরেন আমি বললাম যে আমি দেখেছিলাম, আমি পড়েছিলাম, আমি করেছিলাম,
এই ধরনের এক্সপ্রেশন থাকলে আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট বলছি। আরও সহজভাবে বোঝা যায় যদি অতীত নির্দেশক কোনো শব্দ থাকে, যেমন আমি গতকাল গিয়েছিলাম, আমি গত মাসে ক্রয় করেছিলাম, এই ধরনের যদি ভার্ব বা ক্রিয়া থাকে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলছি পাস্ট ইনডেফিনিট, রাইট? আর ফিউচার ইনডেফিনিট কখন হয়? যখন আমরা ভবিষ্যতে কিছু করব এমনটা বোঝায়। তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে কি করতে হবে। আমাদেরকে প্রথমেই সবার আগে আমাদেরকে বাক্যের ভার্বটা খুঁজে বের করতে হবে। তারপর আমাদেরকে প্রথমে বাক্যের ভার্বটা খুঁজে বের করতে হবে, অ্যান্ড দেন আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে এটা কোন টেন্সে আছে। ফাইন, এটা হলো আমার ট্রান্সলেশনের প্রথম ধাপ। আমরা এতক্ষণ দেখলাম যে আমরা আসলে একটা সমাপিকা ক্রিয়া খুঁজে বের করব, অর্থাৎ ফাইনিট ভার্ব, যেটা দেখে আমরা টেন্স চিনতে পারবো। আর তারপর টেন্সটা কোন ধরনের, সেটা কি প্রেজেন্ট ইনডেফিনিট নাকি কন্টিনিউয়াস নাকি পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস না পাস্ট ইনডেফিনিট না ফিউচার ইনডেফিনিট, কোন ধরনের টেন্স সেই সিদ্ধান্তে আমরা পৌঁছাবো এবং কিভাবে চিনবো তার কিছু বেসিক আলোচনা আমরা ইতিমধ্যে করেছি। এরপরে আমাকে দেখতে হবে যে বাক্যটার ধরন, অর্থাৎ অর্থগত দিক থেকে বাক্যটা কি হাবোধক নাকি নাবোধক নাকি প্রশ্নবোধক নাকি ইম্পারেটিভ, আদেশ নির্দেশ সূচক, অর্থাৎ কোন ধরনের বাক্য সেটাকে আমাকে দেখতে হবে। কারণ আমরা নিশ্চয়ই জানি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার একরকম হয়, ইন্টারোগেটিভের একরকম হয়, নেগেটিভের একরকম হয়। সংক্ষেপে যদি আমরা বলি, আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরু হয় কি দিয়ে? শুরু হয় হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে, অর্থাৎ ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশসূচক বাক্য যদি আমরা বলি, কথার কথা আমি বললাম যে কাম হিয়ার, তাহলে বাক্যটা শুরুই হয়েছে ভার্ব দিয়ে। আবার যখন এটা নেগেটিভ বলি তখন আমরা সাধারণত ডু নট দিয়ে বলি, যে ডু নট কাম হিয়ার, এখানে আইসো না। ওকে, এরপরে আসেন আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা বলি, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার দুই রকম হয়। একটাকে আমরা বলি হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, যেটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। প্রথমে অক্সিলারি ভার্ব আসে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব আসে। আর আরেক ধরনের সেন্টেন্স হয় হচ্ছে WH কোয়েশ্চেন, অর্থাৎ ইন্টারোগেটিভ আরেক ধরনের সেন্টেন্স হয় WH কোয়েশ্চেন, যেটার স্ট্রাকচারটা হয় শুরুতে WH ওয়ার্ড, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব। আর বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা জানি যে সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাইতে হয়, আর তারপরে হচ্ছে আমাদেরকে নট বসাইতে হয়, আর তারপরে ভার্ব। আর অ্যাফার্মেটিভ হলে আমরা তো অ্যাফার্মেটিভের স্ট্রাকচারগুলো নিশ্চয়ই জানি, আমরা প্রত্যেকটা টেন্সের অ্যাফার্মেটিভের স্ট্রাকচার শিখেছি। যেমন সাবজেক্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর, তারপরে ভার্বের সাথে আইএনজি, রাইট? এই ধরনের স্ট্রাকচারগুলো কিন্তু আমরা জানি। তাহলে আমাকে দ্বিতীয়ত ডিসাইড করতে হবে যে বাক্যটার ধরন কি, অর্থাৎ অর্থগত দিক থেকে বাক্যটা কোন ধরনের বাক্য। অ্যান্ড 3 নম্বর স্টেপে আমরা দেখব বাক্যটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি অ্যাক্টিভ প্যাসিভ না বুঝি তাহলে কিন্তু বাক্যের অর্থই পরিবর্তন হয়ে যাবে। যেমন ধরেন আমি একটা বাক্য লিখলাম যে লেবাননে ইসরায়েলের গুলিতে বা ইসরায়েলি হামলায় দুইজন বাংলাদেশি নিহত। দুইজন বাংলাদেশি নিহত। এখন আমাকে বুঝতে হবে, দেখেন তো এই দুইজন বাংলাদেশি কি কাউকে হত্যা করছে নাকি তাদেরকে হত্যা করা হয়েছে। এখন আমি যদি বুঝি যে দুইজন বাংলাদেশি নিহত, কথার কথা এটা আমি ধরলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অথবা আমি যদি বলি নিহত হয়েছে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, টেন্স বুঝলাম, আমরা ভার্ব দেখে টেন্স নির্ণয় করেছি। দ্বিতীয়ত হচ্ছে বাক্যটা অ্যাফার্মেটিভ, এটাও বুঝেছি। কিন্তু যদি আমি অ্যাক্টিভ না প্যাসিভ না বুঝি তাহলে কিন্তু আমার বাক্যের অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। অর্থাৎ আমি যদি এখানে বলি যে টু বাংলাদেশি কিল্ড, টু বাংলাদেশি কিল্ড ইন লেবানন, এর অর্থ কি দাঁড়াচ্ছে? দুইজন বাংলাদেশি হত্যা করেছে না তাদেরকে হত্যা করা হয়েছে। ইংরেজি কিন্তু হয়ে যাচ্ছে যে দুইজন বাংলাদেশি হত্যা করেছে। তাহলে তারা কি হত্যা করেছে নাকি বাংলা বাক্যের অর্থ হচ্ছে তাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে আমাকে প্যাসিভ না অ্যাক্টিভ সেটা বুঝতে হবে। এখন অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে বুঝবো সেটা একটি গুরুত্বপূর্ণ আলোচনা, আমরা বোঝার চেষ্টা করি অ্যাক্টিভ বা প্যাসিভ সেন্টেন্সটা বাক্যটা কিভাবে বুঝবো।
মনে রাখবেন বাক্যের যে ভার্ব আছে এই ভার্বকে আমরা প্রশ্ন করব। এই যে ধরেন নিহত হয়েছে বা নিহত করার কাজটা বা হত্যা করার কাজটা, সহজ বাংলায় যদি বলি যে তাদেরকে হত্যা করা হয়েছে, এই হত্যা করার কাজ কি বাংলাদেশি করছে, বাংলাদেশিকে কাউকে হত্যা করছে নাকি তাকে হত্যা করা হয়েছে, কোনটা? ধরেন আমি বললাম যে তার জামিন মঞ্জুর করা হয়েছে, ধরেন আমি জামিন মঞ্জুর করা হয়েছে, আমি বললাম অপরাধীর জামিন মঞ্জুর করা হয়েছে। এখন আমাকে বলেন তো জামিনটা কে মঞ্জুর করছে, এই অপরাধী কি জামিন মঞ্জুর করছে নাকি তার জামিন মঞ্জুর করা হয়েছে? নিশ্চয়ই অপরাধীর জামিন মঞ্জুর করা হয়েছে, সে কারো জামিন মঞ্জুর করে নাই। তাহলে যদি এমন হয় যে বাক্যের শুরুতে যে শব্দটা বসেছে অর্থাৎ সাবজেক্টের স্থলে সাবজেক্ট হিসেবে যে বসেছে সে যদি ভার্বের এই কাজটা না করে তাহলে আমরা বাক্যটাকে প্যাসিভ বলবো, আর যদি সে ভার্বের কাজটা করে তাহলে আমরা বাক্যটাকে কি বলবো, অ্যাকটিভ বাক্য বলবো। আমরা আরো দুই একটা উদাহরণ দেখি। মনে করেন আমি বললাম যে কলমটি চুরি হয়েছিল, কথার কথা কলমটা পাওয়া গেছে, এটা আগে চুরি হয়েছিল। এখন আমাকে বলেন তো এই যে চুরির কাজ কি কলম করছে? না, কলম তো করে নাই, বরং কলমকে চুরি করা হয়েছে। তাহলে এই যে ভার্বের কাজ শুরুতে বসা নাউনটা কি করছে, এই সাবজেক্টটা কি করছে? উত্তর হচ্ছে করে নাই। যদি না করে থাকে তাহলে বাক্যটা কি হয়ে যাচ্ছে, বাক্যটা হচ্ছে প্যাসিভ। আর যদি এটা করতো তাহলে বাক্যটা হইতো অ্যাক্টিভ। যেমন আমি বললাম যে করিম কলমটি চুরি করেছিল, লেটস সে করিম কলমটি চুরি করেছিল। তাহলে এখন আমাকে বলেন তো এই যে চুরির কাজ কে করছিল, করিম করছিল। তাহলে এই যে করিম তো সাবজেক্টের স্থলে বসছে, তাহলে ভার্বের কাজ যদি এই সাবজেক্ট করে থাকে তাহলে বাক্যটা কি হবে, ধরেন অ্যাকটিভ বাক্য। তাহলে আমরা মোটা দাগে বুঝতে পারলাম যে আমাদের মৌলিক কাজ হচ্ছে তিনটা। প্রথমে ভার্বটাকে খুঁজে বের করা এবং ভার্ব দেখে টেন্স নির্ণয় করা, যেটা কোন টেন্স। দ্বিতীয়ত হচ্ছে বাক্যটা কোন ধরনের সেটা বোঝা, আর যেহেতু প্রত্যেক ধরনের বাক্যের জন্য আমাদের আলাদা আলাদা স্ট্রাকচার আছে সেই জন্য আমাদেরকে বাক্যের ধরনটা বুঝতে হবে। আর তৃতীয়ত আমাদেরকে বুঝতে হবে বাক্যটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ, কারণ অ্যাক্টিভের স্ট্রাকচার আর প্যাসিভের স্ট্রাকচার কিন্তু একটু ডিফারেন্ট। আপনারা যদি মনে করতে পারেন যে প্রেজেন্ট ইনডেফিনিট অ্যাক্টিভের স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু প্যাসিভের স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর তারপরে ভার্ব 3। সিমিলারলি আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসের কথা বলি তাহলে সাবজেক্টের পরে অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে এম অথবা ইজ অথবা আর তারপরে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম। কিন্তু প্যাসিভে কি হয়, সাবজেক্টের পরে এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং আর তারপরে ভার্বের 3। তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভের কিন্তু স্ট্রাকচারাল ভেরিয়েশন আছে। যাদের এই বিষয়গুলো জানা নাই তারা একটু এই বেসিকগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য অনুবাদের কাজটা সহজ হয়ে যাবে। আদারওয়াইজ এই ব্যাপারটা একটুখানি কনফিউজিং মনে হতে পারে। আমরা জাস্ট দুইটা স্ট্রাকচার দিয়ে আপনাদেরকে পার্থক্যটা দেখানোর চেষ্টা করলাম। এবার আসেন আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। এই 3 স্টেপ ফর্মুলা দিয়ে আসলে বাক্যগুলো কি আদৌ ইংরেজি করা যায় কিনা আমরা সেটা বোঝার চেষ্টা করব। দেখেন আমরা প্রথম একটা বাক্য দেখি। আমরা এই বাক্যগুলো বেসিক্যালি বিভিন্ন পত্রিকা থেকে সংগ্রহ করেছি। বাক্যটা হচ্ছে রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী। তাহলে আমাদের প্রথম কাজ কি বলেন তো? আমাদের প্রথম কাজ হচ্ছে বাক্যের ভার্ব খুঁজে বের করা। বাক্যের ভার্ব কি বলেন তো? সমর্থন চাইলেন। বাক্যের ভার্ব কি বলেন তো? সমর্থন চাইলেন। তাহলে এটা দেখে কিন্তু আপনি টেন্স বুঝতে পারছেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চাইলেন বা চেয়েছেন, তাহলে এটা দেখে আপনি কি বুঝতে পারছেন বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অথবা আপনি চাইলে এটাকে চেয়েছিলেন অর্থে পাস্ট ইনডিফিনিট টেন্সও মনে করতে পারেন। সাধারণত প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিটের পার্থক্যটা হলো যদি অতীত নির্দেশক কোনো সময় থাকে সেটাকে আমরা পাস্ট ইনডিফিনিটে করে থাকি, আর যদি অতীত নির্দেশক কোনো সময় না থাকে তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে করে থাকি। তো আমরা চাইলে এটা পাস্ট ইনডিফিনিটও করতে পারি, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা ধরেন টেন্স চিনতে পারলাম, প্রথম কাজ হয়ে গেল আমাদের। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের বুঝতে হবে বাক্যটাকে বাক্যটা কোন ধরনের বাক্য অর্থ বিবেচনায়। আমরা দেখতে পাচ্ছি যে অর্থ বিবেচনায় বাক্যটা হচ্ছে কোন ধরনের বাক্য, অ্যাফার্মেটিভ বাক্য অর্থাৎ হাবোধক একটা বাক্য। তৃতীয় কাজ হচ্ছে আমরা একটু দেখব যে এই যে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট আছে কিনা বাক্যে।
অর্থাৎ যে কাজটা করছে কে সমর্থন চাইছে, এই কে প্রশ্নের উত্তরে কাউকে পাওয়া যায় কিনা। আচ্ছা, কে সমর্থন চাইলেন? প্রধানমন্ত্রী সমর্থন চাইলেন, তাহলে তাকে সাবজেক্ট বানিয়ে আমরা বাক্যটা করতে পারবো। সুতরাং বাক্যটা হবে কোন ধরনের বাক্য বলেন তো? অ্যাক্টিভ বাক্য। তাহলে আমরা দেখতে পাইলাম যে চাইলেন হচ্ছে ভার্ব, পাস্ট ইনডেফিনিট টেন্স, বাক্যের টাইপ হচ্ছে অ্যাফার্মেটিভ, আর ভয়েস হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি হয় বলেন তো? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, তারপরে এক্সটেনশন বা অন্য অংশ। তাহলে যদি বুঝে থাকেন, দেখেন সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার। তারপরে ভার্ব টু, এই যে সিক হচ্ছে ভার্ব, এর পাস্ট ফর্ম হচ্ছে কি? সট। এরপরে হচ্ছে বাকি অংশ এক্সটেনশন। কি চেয়েছেন? দ্য ওআইসি সাপোর্ট। কিসের জন্য চেয়েছেন? ইন রিজলভিং দ্য রোহিঙ্গা ক্রাইসিস। তাহলে আপনি যদি মূল স্ট্রাকচারটা তৈরি করতে পারেন, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব যদি আপনি ঠিকঠাক মতো লিখতে পারেন, বাকি অংশ কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন। একটা বাক্যের মূল অংশই হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। এই অংশটাকে আপনাকে ঠিকঠাকভাবে নির্ণয় করতে হবে। আর নির্ণয় করতে হলে আপনাকে ওই তিনটা স্টেপ আপনাকে ফলো করতে হবে। আমরা দেখেন আরো কিছু উদাহরণ দেখি। যেমন বলা হয়েছে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মঞ্জুর করা হয়েছে। আচ্ছা, প্রথম কাজ কি আমাদের? ভার্ব খুঁজে বের করা। ভার্ব হচ্ছে কি? মঞ্জুর করা হয়েছে। এখন আমাকে বলেন মঞ্জুর করা হয়েছে কোন ধরনের টেন্স? আমরা বলেছিলাম যে সাধারণত এই ধরনের বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। আর সময় উল্লেখ থাকলে যদি আমরা বলতাম যে গতকাল মঞ্জুর করা হয়েছে, তাহলে পাস্ট ইনডেফিনিট, অথবা মঞ্জুর করা হয়েছিল বললেও আমরা পাস্ট ইনডেফিনিট বলতে পারতাম। তাহলে ধরেন আমরা এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে। দ্বিতীয় কাজ হচ্ছে বাক্যটা কোন ধরনের? বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অর্থাৎ এটা না বোধক না, প্রশ্নবোধক না, এটা একটা বিবৃতিমূলক হাবোধক বাক্য, তাইলে অ্যাফার্মেটিভ। এবার আসেন মঞ্জুর করার কাজ কে করছে? বিচারপতি খায়রুল হক কি জামিন মঞ্জুর করছে, নাকি উনার জামিন মঞ্জুর করা হয়েছে? তাহলে কে মঞ্জুর করেছে সেটা কি আছে বাক্যে? নাই, অর্থাৎ সাবজেক্ট নাই। তাহলে কার জামিন মঞ্জুর করা হয়েছে সেটা আছে। কথা কি বোঝা গেল? তাহলে মূলত এইখানে খায়রুল হক হচ্ছে অবজেক্ট। যেহেতু বাক্যের সাবজেক্ট উল্লেখ নাই, আর সাবজেক্ট উল্লেখ না থাকলে আমরা বাক্যটাকে কি ধরনের বাক্য বলছি? প্যাসিভ বাক্য বলছি। তাহলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্যাসিভ ভয়েস। আর আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে কি? সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্ব থ্রি। কিন্তু প্যাসিভের স্ট্রাকচারটা কি হবে বলেন তো? সাবজেক্টের পরে কিন্তু হ্যাভ হ্যাজ না হয়ে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হয়, তারপরে ভার্বের থ্রি হয়। তাহলে যেহেতু আমরা স্ট্রাকচার বুঝে গেছি, এখন আমাদের কাজ হচ্ছে অনুবাদ করে ফেলা। তাহলে এই বাক্যে আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাবো। প্যাসিভ ভয়েসে আমরা জানি যে অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হয়। তাহলে অবজেক্টটা কি যেটাকে আমরা সাবজেক্ট বানাইছি? সেটা হচ্ছে সাবেক প্রধান বিচারপতি। আর সাবেক মানে হচ্ছে ফর্মার, প্রধান হচ্ছে চিফ জাস্টিস বিচারপতি। তাহলে ফর্মার চিফ জাস্টিস নাম কি? খায়রুল হক। এইবার আমরা সাবজেক্টের পরে কি জানি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন লিখতে হবে। যেহেতু সিঙ্গুলার সেই জন্য আমরা লিখেছি হ্যাজ বিন। আর এরপরে হচ্ছে ভার্ব থ্রি। ভার্ব হচ্ছে কি? মঞ্জুর করা। মঞ্জুর করা ইংরেজি গ্র্যান্ট, এর 3 নম্বর হচ্ছে গ্রান্টেড। কি গ্র্যান্ট করা হয়েছে? বেইল, মানে হচ্ছে জামিন। তাহলে বাক্যটার ইংরেজি দাঁড়াইলো ফর্মার চিফ জাস্টিস খায়রুল হক হ্যাজ বিন গ্রান্টেড বেইল। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে করে একটা বাক্য যত কঠিন কিংবা যত সহজ, যত বড় কিংবা যত ছোট, সেই বাক্যকে অনায়াসে অনুবাদ করা যাবে। আমরা আরো দুই একটা উদাহরণ দেখার চেষ্টা করছি। ধরেন আমি বললাম কথার কথা যে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার কথা ভাবছেন ট্রাম্প। তাহলে দেখেন তো বাক্যটার ভার্ব কি? প্রথম ধাপ ভার্ব হচ্ছে ভাবছেন। বাক্যটার ভার্ব কি বলেন তো? ভাবছেন। তাহলে ভাবতেছেন বা ভাবছেন, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন ধরনের টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে বাক্যের টাইপ দেখা। বাক্যটার টাইপ কোন ধরনের বাক্য? হাবোধক বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্য। তৃতীয় কাজ হচ্ছে কে ভাবছেন বা কে পরিকল্পনা করছেন বলেন তো? ট্রাম্প পরিকল্পনা করছেন। সুতরাং বাক্যের সাবজেক্ট আছে, অর্থাৎ বাক্যটা অ্যাক্টিভ। তাহলে আমাকে এটাকে কি করতে হবে? আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ সাবজেক্টের পরে আমরা স্ট্রাকচার জানি অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হয় সাবজেক্ট প্লাস এম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে দেখেন সাবজেক্ট হচ্ছে আমরা প্রথমে বসাচ্ছি কে? ট্রাম্প। তারপরে হচ্ছে ট্রাম্প যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ইজ, ট্রাম্প ইজ। এবার বিবেচনা করছেন বা ভাবছেন মানে হচ্ছে কনসিডারিং, বিবেচনা করছেন। এরপরে হচ্ছে আমরা বাকি অংশ অর্থাৎ এক্সটেনশন লিখেছি। কি বিবেচনা করছেন, কি প্ল্যান করছেন? এ মিলিটারি স্ট্রাইক এগেইনস্ট ইরান, একটা সামরিক হামলার কথা। কার বিরুদ্ধে? ইরানের বিরুদ্ধে।
তো এইভাবে করে আমরা যত ধরনের বাক্য আছে সকল বাক্যকেই এই 3 স্টেপ ফর্মুলা ফলো করে আমরা অনুবাদ করতে পারবো। এইবার আসেন, যদি এমন হয় যে একটা বাক্য একাধিক ফাইনিট ভার্ব যুক্ত হয়, অর্থাৎ একটা বাক্যে শুধু একটা ফাইনিট ভার্ব না, একাধিক ফাইনিট ভার্ব যুক্ত হয়, অর্থাৎ একটা বাক্যের একাধিক এমন ভার্ব থাকে একটা বাক্যে যে প্রত্যেকটা ভার্ব দেখে আলাদা আলাদা টেন্স চিহ্নিত করা যায়। অর্থাৎ যদি একাধিক টেন্স চিহ্নিত করা যায় এমন ভার্ব থাকে কোনো বাক্যে, তাহলে সেটা আমরা বলি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। দেখেন, ওই কমপ্লেক্স বা কম্পাউন্ডের প্রত্যেকটা অংশকে এই 3 স্টেপ ফর্মুলা অনুসরণ করে আমরা অনুবাদ করতে পারি। অর্থাৎ একাধিক ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া আছে, এর অর্থ হচ্ছে এখানে একাধিক ক্লজ বা একাধিক বাক্য আছে। তাহলে ওই প্রত্যেকটা বাক্যকেই আমরা এই 3 স্টেপ ফর্মুলা অনুসরণ করে অনুবাদ করব, এবং এরপরে আমরা হচ্ছে কানেক্টর বা ক্লজ মার্কার দিয়ে যুক্ত করে দেব। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সের যেই সকল ক্লজ মার্কারগুলো আছে সেগুলো কি আমরা সহজভাবে মনে রাখি, সেগুলোকে ফ্যান বয়েস দিয়ে, অর্থাৎ ফর, অ্যান্ড, নর, বার, বাট, অর, ইয়েট, সো এগুলো দিয়ে আমরা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সগুলোকে কানেক্ট করি, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজগুলোকে। আর কমপ্লেক্স সেন্টেন্সের যে ক্লজগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে কানেক্ট করি? সেগুলো কানেক্ট করি হচ্ছে আমরা বেশ কিছু মার্কার দিয়ে, যেমন ওয়েন, অলদো, ইফ, বিকজ, সো দ্যাট ইত্যাদি দিয়ে। তো যাই হোক, আমরা তাহলে এবার একাধিক ফাইনিট ভার্ব আছে এমন কিছু বাক্যের ইংরেজি করার চেষ্টা করি। খেয়াল করেন, মনে করেন আমি বললাম যে কথার কথা, যদিও বাংলাদেশ লাস্ট সিরিজটা হোম গ্রাউন্ডে জিতেছিল, এই সিরিজটাই হারবে। তাহলে দেখেন তো, এই সিরিজটাই হারবে এটা একটা ফাইনিট ভার্ব। কেন ফাইনিট ভার্ব? কারণ এটা দেখে টেন্স চেনা যাচ্ছে। কোন টেন্স? হারবে, ফিউচার ইনডেফিনিট, রাইট? আর জিতেছিল, এই যে ক্লজটা, এটাতেও টেন্স চেনা যাচ্ছে। এটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট। তাহলে দেখেন, একটা বাক্য কিন্তু দুইটা এমন ভার্ব আছে যে দুইটা ভার্ব দেখি পৃথক পৃথকভাবে এটা টেন্স চেনা যায়। তার মানে এই বাক্যটার সিম্পল না, এটা হয় কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। এখন চিন্তিত হওয়ার বা ভয়ের কিছু নাই যে সিম্পল সেন্টেন্সগুলো না হয় আমরা সেই পদ্ধতিতে অনুবাদ করেছিলাম, এটা কিভাবে করব? দেখেন, এইখানে যতটা অংশ আছে প্রত্যেকটা অংশকে আলাদা আলাদাভাবে 3 স্টেপ ফর্মুলা অনুসরণ করে আমরা ইংরেজি করে ফেলবো, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে দেখেন, প্রথম অংশটা হচ্ছে বাংলাদেশ লাস্ট সিরিজটা হোম গ্রাউন্ডে জিতেছিল এটা, আর দ্বিতীয় অংশটা হচ্ছে এই সিরিজটাই হারবে। এই দুইটাকে পৃথকভাবে অনুবাদ করার পরে আমরা শুধু যদিওর যে ইংরেজি আছে, অর্থাৎ দো অথবা অলদো, সেটা দিয়ে এই দুইটাকে কানেক্ট করে দিব, তাহলে আমাদের কাজ শেষ। অর্থাৎ বাক্য কমপ্লেক্স হোক, কম্পাউন্ড হোক কিংবা সিম্পল হোক, ছোট হোক কিংবা বড় হোক, এই 3 স্টেপ ফর্মুলা অনুসরণ করে আমরা ইংরেজি করতে পারবো। তাহলে দেখি, আমরা প্রথমে ছিল বাংলাদেশ লাস্ট সিরিজটা হোম গ্রাউন্ডে জিতেছিল। প্রথম কাজ ছিল আমাদের ভার্ব খুঁজে বের করা, আমরা ভার্ব খুঁজে বের করেছি, জিতেছিল। দ্বিতীয় কাজ হচ্ছে টেন্স নির্ণয় করেছি আমরা, পাস্ট ইনডেফিনিট টেন্স। এরপরে আমাদের দেখতে হবে বাক্যটা কোন ধরনের, আমরা বুঝেছি এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এরপরে আমাদের বুঝতে হবে বাক্যটাকে অ্যাক্টিভ না প্যাসিভ। অবশ্যই অ্যাক্টিভ, কারণ কে জিতেছিল? বাংলাদেশ জিতেছিল, মানে বাংলাদেশ ক্রিকেট টিম জিতেছিল। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস পাস্ট ইনডেফিনিট টেন্স করব। তাহলে অ্যাক্টিভ ভয়েসে পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা কি বলবো? যে সাবজেক্ট প্লাস ভার্ব টু, তারপরে অন্য অংশ, তাই তো? তাহলে দেখেন, সাবজেক্ট হচ্ছে কি? বাংলাদেশ। ভার্ব টু হচ্ছে কি? ওয়ান। এই ভার্ব টু, এটার উচ্চারণ কিন্তু ওন না, ওয়ান। হ্যাঁ, তাহলে বাংলাদেশ ওয়ান, বাংলাদেশ জিতেছিল দ্য লাস্ট সিরিজটা অন হোম গ্রাউন্ড। কোথায়? হোম গ্রাউন্ডে। এরপরের যে অংশটা, সেই অংশটা কি? এই সিরিজটাই হারবে। তাহলে দেখেন, এখানে আমরা প্রথমে ভার্ব খুঁজে বের করলাম, হারবে হচ্ছে কোন টেন্স? ফিউচার ইনডেফিনিট, আমরা বুঝে গেলাম। দ্বিতীয়ত বাক্যটায় অ্যাফার্মেটিভ, হাবোধক। তৃতীয়ত বাক্যটায় কি সাবজেক্ট আছে কিনা? আছে। কে হারবে? বাংলাদেশই তো হারবে। তাহলে বাক্যটা অ্যাক্টিভ। তাহলে পরের অংশটা ফিউচার ইনডেফিনিট টেন্স, অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমাদের কি লিখতে হবে? সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, আর তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, রাইট? তাহলে দেখেন, পরবর্তী অংশে আমরা এখন আর বাংলাদেশ না লিখে এর পরিবর্তে প্রোনাউন লিখেছি দে, তারপরে উইল, এই যে শ্যাল বা উইলের উইল, তারপরে ভার্ব ওয়ান হচ্ছে লুজ দিস সিরিজ। আর এই দুইটা ইংরেজি করার পরে আমরা শুধু এদেরকে কানেক্ট করে দিয়েছি অলদো নামক কানেক্টর বা ক্লজ মার্কার দিয়ে। কথাকে বোঝাতে পারছি? তাহলে এইভাবে করে আপনারা যত বাক্য আছে তার
প্রায় 90% বাক্যকেই এই 3 স্টেপ ইজি ফর্মুলা অনুসরণ করে কিন্তু ইংরেজি করে ফেলতে পারবেন। আমাদের এখানে অনেক উদাহরণ আছে। আমরা এর 2-1টা উদাহরণ যদি আরো দেখি, যেমন ধরেন আমি বললাম যে সে যখন আমাকে কল করেছিল তখন আমি ঘুমাইতেছিলাম। তাহলে দেখেন এইখানেও কিন্তু 2টা ফাইনাইট ভার্ব আছে। একটা হচ্ছে ঘুমাইতেছিলাম, বোঝা যাচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার সে যখন আমাকে কল করছিল বা করেছিল, সে যখন আমাকে কল করেছিল, এটাও কি বোঝা যাচ্ছে? পাস্ট ইনডিফিনিট টেন্স, অতীত বোঝা যাচ্ছে। তাহলে এইখানে 2টা ফাইনাইট ভার্ব আছে, তার মানে হচ্ছে 2টা ক্লজ। আর কানেক্টর বা ক্লজ মার্কারটা হচ্ছে কি? ক্লজ মার্কারটা হচ্ছে যখন। তাহলে এই 2টাকে পৃথকভাবে ইংরেজি করে শুধু যখন যুক্ত করে দিলেই আমাদের কিন্তু বাক্যটা হয়ে যাচ্ছে। তাহলে দেখেন আমরা প্রথম ক্লজটাতে বলেছি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব টু। তাহলে সাবজেক্ট হচ্ছে হি আর ভার্বটা হচ্ছে কল্ড। কারে কল করছিল? মি। হি কল্ড মি, সে আমাকে কল করেছিল। আর দ্বিতীয় অংশটা হচ্ছে আমি ঘুমাইতেছিলাম। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, তারপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে আমি ঘুমাইতেছিলাম, এটার ইংরেজি কি? আই ওয়াজ স্লিপিং। এখন এটাকে মাঝখানে শুধু আমরা যুক্ত করে দিলাম কি দিয়ে বলেন তো? ওয়েন দিয়ে। তাহলে পুরো বাক্যটা দাঁড়ালো ওয়েন হি কলড মি আই ওয়াজ স্লিপিং। কি বোঝা যাচ্ছে? তাহলে বিষয়গুলো কিন্তু খুবই ইজি। আমরা এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। আসলে সবগুলো এক্সাম্পল ওয়ার্কআউট করা আমাদের জন্য সময় সাপেক্ষ হবে না, সেই জন্য আমরা কিছু এক্সাম্পল দিয়েছি। ধরেন আমরা যদি লাস্ট আরেকটা এক্সাম্পল দেখি, যে আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স, ভার্ব দিয়ে আমরা বুঝলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং অ্যাক্টিভ, কারণ আমরাই উঠেছিলাম। কে উঠেছিল? আমরা উঠেছিলাম। তাহলে আমরা এটা স্ট্রাকচার অনুযায়ী করে ফেলবো যে সাবজেক্ট প্লাস ভার্ব টু, তারপরে অন্য অংশ। আর এটাকে যুক্ত করা হয়েছে কি দিয়ে? যেন দিয়ে। তাহলে যেন এর ইংরেজি কি হয়? যেন এর ইংরেজি হচ্ছে সো দ্যাট, এ কানেক্টর। আর পরবর্তী অংশে আছে আমরা ট্রেন মিস না করি। তাহলে এটার জন্য অবশ্য আমরা এক ধরনের স্পেশাল স্ট্রাকচার ব্যবহার করেছি, উড নট। তো পুরো সেন্টেন্সটা কি হলো? যে উই woke up early so that we would not miss the train. ওকে, তারপরে আমাদের আরো বেশ কিছু উদাহরণ আছে। যেমন আমরা লিখেছি তিনি আমাদের বাড়িতে এসেছিলেন এবং 2 দিন অবস্থান করেছিলেন। সিমিলারলি এবং হচ্ছে কানেক্টর, এই দুই পাশে আমরা 3 স্টেপ ফর্মুলা দিয়ে করব। তারপরে কোরবানির পশুর রক্ত ও গোশত আল্লাহর নিকট পৌঁছায় না, বরং আল্লাহ তোমাদের নিয়ত দেখেন। এই যে বরং হচ্ছে কানেক্টর, আর বাকি দুই পাশে 2 অংশ, রক্ত গোশত আল্লাহর নিকট পৌঁছায় না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা কিন্তু আবার নেগেটিভ। দেখেন এতক্ষণ অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখেছি আমরা, এখন এটা কিন্তু নেগেটিভ। সুতরাং এখানে ডু নট বা ডাজ নট লাগবে, রাইট? কথা কি বুঝতে পারছি? সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট, তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দেখতে পাচ্ছি আমরা। তারপর আল্লাহ তোমাদের নিয়ত দেখেন, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা কিন্তু আবার নেগেটিভ না, এটা অ্যাফার্মেটিভ। কে দেখেন? আল্লাহ দেখেন, সুতরাং বাক্যটা হচ্ছে কি? অ্যাক্টিভ। তো সেইভাবে আমরা এরকম ইংরেজি করে ফেলবো যে দ্য ব্লাড অ্যান্ড দ্য মিট অফ স্যাক্রিফিশিয়াল অ্যানিমালস ডু নট রিচ আল্লাহ, রাদার আল্লাহ লুকস অ্যাট ইউর ইন্টেনশন বা নিয়া। ওকে, তাহলে আমরা এই যে প্রক্রিয়া দেখলাম, এই প্রক্রিয়াতে আমরা 3 স্টেপ ফর্মুলায় যে কোনো বাক্যের ইংরেজি করতে পারবো বলে আমরা আশা রাখি। তো আশা করছি যে আজকের ক্লাসটা আপনারা এনজয় করেছেন। যদি এইরকম আরও ক্লাস দেখতে চান তাহলে আপনারা আমাদেরকে ফেসবুকে এবং ইউটিউবে ফলো করতে পারেন, আর আইএলস প্রস্তুতির জন্য যোগাযোগ করতে পারেন আইএলস উইথ আবরারের সাথে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।